এই তো পরশুদিন আমার বিয়ে হয়েছে, আজ ফিরানি ভেঙে স্বামীর বাড়িতে পা রাখতে না রাখতেই তলব পড়ল বড় ভাবির। এই জুনিফা, এদিকে আসুন। আমি দ্রুত ভাবির রুমে গিয়ে বললাম, ভাবি কিছু বলবেন? বলবো না তো কি পুজো করার জন্য ডাকলাম নাকি? শোনো, আজ থেকে এই বাড়ির সকল কাজের দায়িত্ব তোমার রইল, আমি কটা দিন একটু আয়েশ করে নিই। ভাবির এরকম রুক্ষ স্বভাবের কথা শুনে ভয়ে খানিকটা জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা ঠিক আছে বলে বের হতে যাব, এমন সময় পেছন থেকে ভাবি বললেন, কই যাচ্ছিস? পা দুটো ভীষণ ব্যথা করছে, একটু টিপে দে। বলেই ভাবি রুমে চলে গেল। পেছনে গেলে আমি চুপচাপ পা টিপছি। ভাবি ঘুমিয়ে পড়েছে দেখে উঠে আসলাম। স্বামীর রুমে এসে খাটের এক কোণে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলাম দাদার বলা কথাগুলো। এই ঘর থেকে বিয়ের সম্বন্ধ যাবার পর দাদা বলেছিলেন, বৌমা জুনিফাকে যেহানেই বিয়ে দেস না কেন, যেই বাড়িতেই দিস, শাশুড়িবিহীন কোনো বাড়িতে দেস না। সেদিন দেখেছিলাম মুহূর্তেই আমার আম্মার মুখখানি কেমন মলিন হয়ে গেল। আম্মা কিছু না বলে চলে গেলেন, আর আমি এসব বিষয়ে নাক গলাইনি, কারণ আমার কোনো প্রেমিক নেই। তাই যখন ফ্যামিলি যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাতেই সমর্থন করেছি। গত পরশু বিয়ে হয়ে এ বাড়িতে এসে যখন জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি দুজনের একজনও নেই, তখন ক্ষণকালের জন্য দেহের ভেতরে একটা ছোট্ট ঝড় বয়ে গেল। তারপর আবার আজ এরকম একটা ব্যাপার ঘটলো। যেহেতু আমি নতুন তাই চুপচাপ মেনে নিলাম। পরদিন ভোর 5টায় ভাবির ডাক পড়ল। ভাবির ডাকের আওয়াজ কানে যেতেই তড়িঘড়ি করে উঠে দরজা খুলতে গেলাম। গিয়ে দেখি ভাবি এখনো দাঁড়িয়ে আছেন। এত বেলা পর্যন্ত কোন বাড়ির বউ শুয়ে আছে দেখাও তো। ভাবি এরকম করছেন কেন? সবে মাত্র 5টা বাজে। হায় হায়, এ কি বেয়াদব মেয়ে! কালকে এবারে আসতে না আসতেই মুখে মুখে তর্ক করছে। কি অসভ্য ভাবা যায়! ওর বাপের বাড়ির পরিবেশ দেখলেই বোঝা যায় ওদের কোনো ভদ্রতা সভ্যতা নেই। এ বাড়িতে আসার কালবাদে আজ দুদিন না হতেই আমার বাপমা তুলে গালমন্দ করছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। তবুও রাগ চেপে চুপচাপ বেসিনে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্না করতে চলে গেলাম। একা একা সবকিছু গুছিয়ে 3-4 পদের রান্না করতে করতে বেলা 9টা বেজে গেছে। ভাবি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বললেন, আবার রান্নাঘরে অলসতা? এখানে কি আপনি রাচ্ছেন নাকি ঘুমোচ্ছেন? বেলা 12টা বেজে গেল, অথচ খাবারের খোঁজ নেই। এই তো ভাবি হয়ে এলো মানে? এখনো হয়নি? না ভাবি, মানে আপনি টেবিলে বসুন, আমি খাবার দিচ্ছি। নাক সিটকিয়ে ভাবি চলে গেল। আমি দ্রুত খাবার রেডি করতে লাগলাম। টেবিলে খাবার সাজিয়ে রেখে দিলাম। আমার স্বামী আর ভাবি খেতে শুরু করলো। এই প্রচন্ড গরমে একটানা 3-4 ঘন্টা ধরে রাত্রে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। রান্নাঘরে এসে এটো হাঁড়ি পাতিল সবকিছু গুছিয়ে ধুয়ে দিতে হবে, তাই আবার রান্নাঘরে ফিরে গেলাম। হাঁড়ি পাতিল ধুতে বসাবো, এমন সময় চোখ পড়ল মাথার উপরে সিলিং ফ্যানের দিকে। দেখা মাত্রই সুইচ অন করে দিলাম। ফ্যান চলতে শুরু করলো। উফ, শান্তি। ফ্যানের শব্দে ভাবি খাবার ছেড়ে দৌড়ে এসে ভ্রু কুচকে তাকিয়ে বলল, ওরে নবাবজাদা রে, থাল ধুইতেও ফ্যান লাগছে? তা বাপের বাড়ি কটা অট্টালিকার কটা ফ্যান আছে শুনি? আজকের পর থেকে খবরদার ফ্যান চালাবি না। আচ্ছা তাহলে ভাবি খামোখা কিচেনে ফ্যান রেখে কি লাভ? মুখে মুখে তর্ক করলে তো টুটির চেপে মুখ সেলাই করে দিব। এ বাড়িতে এসেছিস আরামায়েশ বিলাসিতার জন্য না। ফকিন্নির মেয়ের ভাব দেখে বাঁচি না। সুইচ অফ করলাম, যদি দেখি অন করেছিস তবে হাত কেটে দিব। এ কথা বলে আবার খাবার টেবিলে চলে আসলো। এই জালু, এ কি জল্লাদ বিয়ে করে নিয়ে এসেছিস? আমার মুখে মুখে তর্ক করে, কোন সময় জানি আমার গায়ে হাত তুলে বসবে। বড় ভাই এসে বলল, গায়ে হাত তুলবে কেন? ও তো নতুন, তুমি ঘরের সব কাজ বুঝিয়ে দিবে তবেই তো বুঝবে। বা বা বা, ছোট ভাইয়ের বউয়ের প্রতি দরদ উতলিয়ে পড়ছে দেখছি। আহ ভাবি চুপ করো তোমরা, আমি দেখছি। আমি তখনও থালাবাটি ক্লিন করছি। পেছন থেকে আমার স্বামী এসে বলল, তুমি এ পর্যন্ত ভাবির সাথে খারাপ আচরণ করেছো। সকল খারাপ আচরণের জন্য ভাবির কাছে ক্ষমা চেয়ে নিবে, এবং পরবর্তীতে যেন আমার কাছে তোমার সম্বন্ধে কোনো খারাপ রিপোর্ট না আসে। আপনি শুধু একজনের কথা শুনেই আমাকে হুমকি দিচ্ছেন, এটা কি ঠিক? বিপরীত মানুষের কথা শোনা উচিত, তবে একটা সুবিচার আশা করা যায়। চুপ, ভাবি তো ঠিকই বলেছে। আসলেই তো তুই বিয়াদব একটা। গলা ছেড়ে কথা বলুন। আপনার ঘরের ঘরণী হয়ে এসেছি 1 সপ্তাহ হয়নি, আর এটা কোন ধরনের আচরণ আপনাদের? এমনকি আমার গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করছেন না। তোর মতো একটা 2 টাকার মেয়ের গায়ে হাত তুলবো তাতে আবার ভাবতে হবে নাকি? গলা ছেড়ে জোরে একটা ধাক্কা দিয়ে চলে গেল। আমি ধাক্কা সামলাতে না পেরে দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে ফ্লোরে থাকা বটির মাথা আমার কপালে গুজে গেল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমি কারো পায়ের আলতো শব্দে আর চোখে দেখলাম বড় ভাবি বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছে। কি ব্যাপার, আবার পিছিয়ে যাচ্ছে কেন? ভাবির পেছনে যাওয়াটা আমাকে বেশ ভাবাচ্ছে। এই জালুপ, দেখ তোর বউ তোকে ফাঁসানোর জন্য কি একটা কাণ্ড ঘটিয়ে নিয়েছে। জালুপ সেসব কথায় কান্না দিয়ে বের হয়ে পড়ল। আমার ভাসুর এগিয়ে এসে আমার হাত ধরে উঠিয়ে রুমে নিয়ে আসলো। আমাকে শুইয়ে পড়লেন। জুনিফা তুই কাঁদিস না, ডাক্তার কল করেছি, তিনি ইতিমধ্যে চলে আসবেন। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জানালাম। মাথার মধ্যে কেমন জানি ঘুরপাক খাচ্ছে। শুয়ে পড়লাম। চোখ লেগে গেল। একটু পরে ডাক্তার আসা দেখে বসার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ডাক্তার আমাকে ওয়াশ করে দিলেন। তারপর মাথায় ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে আমার ভাসুরের হাতে দিয়ে চলে গেলেন। এখনো ওষুধ খাবো, কিন্তু কিভাবে খাবো খালি পেটে? ভোর 5টা বাজে উঠেছি। ঘর ঝাড়ু থেকে শুরু করে রান্না বান্না সব কাজ শেষে এখন বেলা বাজে 12টা। অথচ আমি না খাওয়া। তাদের চোখে আমি ফকিরের মেয়ে, কিন্তু তা নয়। আমার আব্বা একজন কৃষক, তিনি ভিক্ষুক নন। হ্যাঁ, আমার আব্বা গরিব, তবে অমানুষ নয়। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা সবাই যখন খেতে বসতাম তখন আমাদের পোষা বিড়াল, আমাদের বাড়ির আঙিনায় শুয়ে থাকা কুকুর, উঠানে কিচিরমিচির করা পাখি সবাইকে খাবার দিয়ে এসে তবে খেতে বসতাম। আর এই বাড়িতে সবাই নাকি উচ্চ শিক্ষায় শিক্ষিত, তবে এদের জ্ঞান বুদ্ধি যে সব হাঁটুর নিচে তা এরা খেতে বসেই প্রমাণ করে দিল। মাত্র 42 ডিগ্রি তাপমাত্রায় সারাটা সকাল একলা একা এত
কিছু রান্না করলাম, অথচ তারা কি সুন্দর খেয়ে উঠলো। আমাকে একটাবারের জন্য বলল না, জুনিফা এসো কটা খাবার খেয়ে বাকি কাজ করো। আর কাকেই বাকি বলবো যে আমার বিবাহিত স্বামী সেই তো আমার খোঁজ করলো না, ভাই ভাবির সাথে কি আরাম করে খেয়ে উঠলো। এত ছোট মনের মানুষ আমার কপালে জুটেছে, ভাবতেই ঘৃণা হচ্ছে। এর মধ্যে বড় ভাই বলল, জুনিফা এই কলা আর কেক খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঔষধ খাও। আচ্ছা ঠিক আছে। আমি কেক আর পানি খেয়ে নিলাম। আমার চোখ থেকে এখনো পানি গড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত আমাকে কেউ দেখতে আসলো না। ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠলাম। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠলাম। ও মা, বিকাল হয়ে গিয়েছে, অথচ আমাকে ভাবি ডাকেনি কেন? বিষয়টা বুঝতে পারছি না। রুম থেকে বের হয়ে গেলাম। বাহিরে দেখি জুলুফার ভাবি দুজনেই দই মিষ্টি আর মুড়ি খাচ্ছে। দুজনে এমন ভাবে লেগে লেগে বসেছে মনে হচ্ছে স্বামী স্ত্রী। আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গেলাম। আমাকে দেখে তারা দুজন কি যেন বলা বলি করলো। আমি একটু পরে শাওয়ার নিয়ে বের হলাম। প্রচুর ক্ষুধা লেগেছে। সারাটা দিন পেরিয়ে গেল না খেয়ে আছি। ক্ষুধায় হাঁটতেও পারছি না। কোনো রকম হেঁটে রান্নাঘরে গেলাম। প্লেটের তাকের পাশে দুটো বিরিয়ানির প্যাকেট দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। চোখ বেয়ে অবাধ্য নোনা পানি গড়িয়ে পড়ল। এই বিরিয়ানি জুলুপ নিয়ে এসে তার ভাবির সাথে খেয়েছে তা আমার বুঝতে বাকি নেই। আমার ভাসুর আর স্বামী দুজনেই যৌথভাবে বিজনেস করেন। ভাসুর দুপুর 12টায় যায়, বাড়ি ফেরে রাত 12টায়। তিনি যে এ সময় আসেননি এটা ভালো করে জানি। পাতিল আলগা করে দেখি ভাতে পানি ঢেলে রাখা। তরকারির প্লেটের ঢাকনা উঁচু করে দেখি তরকারিতেও পানি দিয়ে রাখা। কি আশ্চর্য! প্রচন্ড গরম পড়েছে, সেজন্য ভাতে পানি দিয়ে রাখা স্বাভাবিক, কিন্তু তরকারিতে পানি দিয়ে রাখা আজই প্রথম দেখছি। রাগে গারিজি করছে, তবুও কাউকে কিচ্ছু বললাম না, কারণ প্রতিবাদ করলে এই সংসার টিকবে না তা আমি ভালো করেই বুঝতে পারছি। যতটা সম্ভব মুখ বুজে সব সহ্য করে এ সংসারে টিকে থাকবো, এটাই আমার প্রধান লক্ষ্য। তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পানি ভাত লবণ দিয়ে খেয়ে নিলাম। ভাতগুলো খেতে চোখ দিয়ে পানি পড়ছে। আর ভাবলাম কি আর করার, আমি এইবারের নতুন বউ, এজন্যই এরা পেয়ে বসেছে। আমি যদি এটা ভাবি তবে ভুল হবে, কারণ ভাবি তো এতদিন সব কাজ একাই করেছেন, হয়তো এজন্য একটু আয়েশ করতে চাচ্ছে। করছে করুক। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। দুঃখের বিষয়, ভাবির কোনো পরিবর্তন আসলো না। বরং কিছুক্ষণ আগে দুপুরে খেতে বসেছি, হুট করে কোথা থেকে জানি একটা ফকফকা বিড়াল আসলো। পাশে বসে মিউ মিউ করছে। আমি কয়েকটা ভাত বিড়ালকে দিয়েছি। অমনি ভাবে দৌড়ে এসে আমার খাবারের থালা কেড়ে নিয়ে উঠানে ছুঁড়ে ফেলে দিল। আমি ভীষণ অবাক হলাম। ফকিরের বাচ্চা, নিজে ভাত পাস না আবার বিড়ালকে দিস? তা বলি কি, এত যদি দরদ থাকে তাহলে বাপের বাড়ি থেকে এনে দরদ দেখা। ক টাকা কেজি চাল জানিস তো? জানবি কি করে? খাইতি তো ভিক্ষার চাই। দেখুন ভাবি, মুখ সামলে কথা বলুন। এ যাবৎ বহু কথা শুনিয়েছেন, আমি চুপচাপ শুনেছি এবং এখনো শুনতে রাজি। তবে আমার মা বাপকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আমি নতুন বলে খুব পেয়ে বসেছেন। খালপার হবেন অথচ সাঁকো নেই। আমাকে সাঁকো বানিয়ে পেট পাড়িয়ে পিষে এপাশ থেকে ওপাশে পার হচ্ছেন। কান্না করতে করতে বলল, মানুষ হয়ে মানুষের সাথে এরকম আচরণ করতে নেই। আমিও তো মানুষ রে বোন। এই খানকি মাগি, তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর এত বড় কলিজা? দাঁড়া, আজকে জালুপ আসুক, তোকে দেখে নিব। আর মনে রাখবি, আমি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। আমার বাপ একজন সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার ছিলেন। আমার ভাই লন্ডন থাকে। আমার সাথে গলা লম্বা করে তর্ক করার আগে দুবার ভেবে নিবি, নয়তো গলা কেটে খাটো করে দিব। ও আচ্ছা ভাবি, এতদিনে বুঝলাম আপনি একজন সরকারি কর্মকর্তার গুণধারী কন্যা। এজন্যই আপনার আচরণ কথাবার্তা মধুর ন্যায় মিষ্টি। স্কুল কলেজে পড়ে বড় বড় সার্টিফিকেট অর্জন করলেই তাকে শিক্ষিত বলে না ভাবি, তাকে বিদ্যা অর্জন করা বলে। বিদ্যা সহজ, কিন্তু শিক্ষা নয়। আমার বাপ সৎ সাহসী একজন কর্মঠ মানুষ, গায়ে রক্ত ঝরা পরিশ্রম করে ফসল উৎপাদন করে খাওয়া মানুষ, যার মধ্যে নেই কোনো খুঁত, নেই কোনো বেহালাল, সম্পূর্ণ হালাল খেয়ে বড় হয়েছি। আমার বাপ উচ্চশিক্ষায় শিক্ষিত না হলেও একজন প্রকৃত শিক্ষিত মানুষ। তিনি সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তুলেছেন। সকল পোশাককে সম্মান করতে শিখিয়েছেন। বড় মনের মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। মানুষ শুধু না, পশুকেও ভালোবাসতে শিখিয়েছেন। কাউকে অপমান করতে শিখায়নি। বুঝছেন ভাবি? তবে কিভাবে আপনার বাপ এগুলো শিখায়নি? কি তোর এত বড় সাহস কে দিয়েছে আমাকে অপমান করে কথা বলিস? আজকেই তোকে এ বাড়ি থেকে বিদায় করে ছাড়বো। আমাকে এত বড় স্পর্ধা কেউ দেয়নি ভাবি, নিজেই তৈরি করে নিয়েছি। বিয়ে হয়ে এসেছি আজ 1 মাস হলো। বলুন তো, আপনার ছোট ছেলেটা কখন কি খায় বা না খায় বলতে পারবেন? জানি পারবেন না। আপনার ছেলের খাওয়া থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমি করে দেই। কেন জানেন? কারণ আমার বাপ মা আমায় শিক্ষা দিয়েছে সবার সাথে মিলেমিশে থাকা। আপনাকে বড় বোনের নজরে দেখি, আর আপনার ছেলেকে নিজের সন্তান মনে করি। আপনার কথায় অবাধ্য হয় না। সারাক্ষণ পা মালিশ, গা মালিশ, বিভিন্ন পদের রান্না, ঘরের কাজ, A to Z সব আমি করি। এই প্রচন্ড গরমে সবাই এসির মধ্যে থেকেই হাঁসফাঁস করছে, আর আমি প্রতিদিন দুবেলা 6 থেকে 7 ঘন্টা চুলার পিঠে বসে রান্না করি। আমার বাপ একজন কৃষক, তাই আমাকে এত বেশি ঘৃণা করেন। তবু আমি মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। কেন জানেন ভাবি? শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে এক মাথার দ্বিতীয়বার বিক্রি করতে চাচ্ছি না। এই এক স্বামী নিয়েই মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাচ্ছি। কিন্তু আমার কথা শেষ হতে না হতেই ভাবে মুখ ছিটকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সম্মানিত দর্শক, দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল দুপুর 2:01 আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।